আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। 2026 এসএসসি পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ফিজিক্সের গতি অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে ফিজিক্সের গতি অধ্যায়টা ফিজিক্সের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা সর্বপ্রথম ফিজিক্সের গতি অধ্যায়টা শেষ করব, এরপর ধারাবাহিকভাবে পরবর্তী অধ্যায়গুলো করার চেষ্টা করব। তো ফিজিক্সের গতি অধ্যায়, গতিটা কি জিনিস আমরা এই সম্পর্কে আগে জানার চেষ্টা করি। গতিটা কি? এই যে আমি এখান থেকে এখানে হেঁটে গেলাম, তো এই যে আমি গতিশীল বা আমি গতি প্রাপ্ত হয়েছি কেন? আমি এখান থেকে হাঁটতেছি, আমি গতিশীল বা আমার গতি হচ্ছে। তো আমি এটাকে কিভাবে বলতে পারি যে আমি কেন গতিশীল হচ্ছি? আমি গতিশীল হচ্ছি এই যে আমার আশেপাশে যতগুলো জিনিস আছে, হোয়াইট বোর্ড আছে, এদিকে দেওয়াল আছে, এগুলা সাপেক্ষে আমি হচ্ছি গতিশীল। তার মানে কি বোঝায়? যে সময়ের সাথে, সময় কেন? কারণ আমি এখান থেকে এখানে আসলাম, আমার কিন্তু সময় ব্যয় হইলো। আমার কি ব্যয় হলো? সময় ব্যয় হলো। তো আমরা বলতে পারি যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে। পারিপার্শ্বিক বলতে কি বোঝায়? যে আশেপাশে যতগুলো বস্তু আছে সেই বস্তুগুলোর সাপেক্ষে। তার মানে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন আমরা বলি বস্তুটি গতিশীল। আর এই অবস্থাটা অপরিবর্তিত থাকাকে বলা হয় গতি। যেমন যে এখান থেকে একটি গাড়ি এদিকে যাচ্ছে, তো গাড়িটি এখান থেকে যে কোনো একটা সময়ে এই বিন্দুতে আসলো, এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো। তো এই যে গাড়িটি এ অবস্থান থেকে যে বি অবস্থানে আসলো, এখানে একটা সময়ের ব্যয় হয়েছে এবং এর পারিপার্শ্বিকের সাপেক্ষে মনে করো যে এই রাস্তাটার আশেপাশে দুই দিকে গাছ আছে, অনেক কিছু আছে, বস্তু আছে, বাড়ি আছে। তো এগুলো থেকে একই গতিশীল। তো এই জন্য হচ্ছে যে যে কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ঘটায় তখন এটা হচ্ছে গতিশীল। আর এই অবস্থা অপরিবর্তিত বলতে বোঝায় যে এটা গতিশীল, এটা চলতেছেই, এটা থামতেছে না, এটাই হচ্ছে গতিশীল অবস্থা, তাকেই আমরা গতি বলবো। তো আমরা কিভাবে বলবো? ভাষাটা তুমি মেইন হচ্ছে যে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয়, এটাই কিন্তু হচ্ছে মেইন জিনিস। এখন তুমি ভাষাটা কিভাবে তুমি সাজাবা সেটা তোমার উপর নির্ভর করবে। তুমি ভাষাটা তোমার মন মতো করে লিখলেও হবে, কারণ ফিজিক্সে হুবহু ভাষা যে তোমাকে বই থেকে মুখস্থ করতে হবে এমনটা নয়। তুমি মেইন জিনিসটা তোমাকে কি বলছে তুমি সেটা উল্লেখ করলেই হলো। তো আমরা কিভাবে লিখতে পারি যে গতি কাকে বলে? আমরা এখান থেকেই বলি যে সময়ের সাথে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তখন আমরা বলি বস্তুটি গতিশীল। তখন বস্তুটি গতিশীল। তখন বস্তুটি কি? গতিশীল। আর এই অবস্থা অপরিবর্তিত বলতে পরিবর্তন হচ্ছে না, তো অপরিবর্তিত থাকাকে বলা হয় গতি। তাহলে লিখি যে আর এই অবস্থা অপরিবর্তিত থাকাকে বলে গতি। তো দেখো, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন কিন্তু বস্তুটি গতিশীল। তো এখান থেকে তোমরা যদি আসে যে গতিশীল কাকে বলে বা গতিশীল কি, তোমরা কিন্তু দিতে পারবা। তো যদি গতি বলে তখন তোমাকে কি বলতে হবে? যে এই অবস্থাটা মানে সে যে গতিশীল, এটার পরিবর্তন হচ্ছে না, এটাই কিন্তু হচ্ছে গতি। ঠিক এটার মতো করে
আমরা স্থিতিকেও বলতে পারি, কারণ গতির বিপরীত হচ্ছে স্থিতি। স্থিতি মানে কি, সে স্থির অবস্থায় আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, সময় চলে যাচ্ছে, পাশাপাশি আমাদের যেগুলো বস্তু আমার পাশাপাশি আছে তারা একই দূরত্বে আছে। কেন? আমি তো গতিশীল নই, আমি স্থিতি, আমি দাঁড়িয়ে আছি। তো আমার আশেপাশের যে বস্তুগুলো সেগুলো থেকে আমার দূরত্ব বজায় আছে বা একই আছে, পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি যে আমি স্থিতি কার সাপেক্ষে? পাশাপাশি বস্তুগুলোর সাপেক্ষে আমার, যে আমি স্থিতি অবস্থায় আছি। তো কিভাবে বলবো? এই ভাষাটাকে আমি বলতে পারি। আমি এই ভাষাটা বলে দেবো না, তোমরা এখান থেকে লিখে নেবা। কিভাবে বলবা? যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় না, শুধু না যোগ করে দিলেই হয়ে যাবে, যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয় না, তখন বস্তুটি হবে কি? স্থিতিশীল। জাস্ট এইখানে তোমরা জাস্ট লিখবা কি? স্থিতিশীল। স্থিতিশীল। আর এই অবস্থাটা অপরিবর্তিত থাকাকে বলা হয় স্থিতি। আশা করি বুঝে গেছো যে এই যে স্থিতি বা স্থিতিশীল কাকে বলে। তোমরা গতির থেকে লিখতে পারবা। এই ভাষাটা আমি লিখে দিলাম না, তোমরা নোট করবা। আমি বলে দিচ্ছি মুখে মুখে, তোমরা লিখে নিবা যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় না, তখন বস্তুটি হচ্ছে স্থিতিশীল। আর এই অবস্থাটা অপরিবর্তিত থাকাকে বলা হয় স্থিতি। অপরিবর্তিত বলতে পরিবর্তন হচ্ছে না। তো স্থিতি এবং গতি সম্পর্কে আমরা ধারণা পাইলাম। তো এখন আমরা শিখব যে বিভিন্ন প্রকার গতি। এখন আমরা শিখব কি? বিভিন্ন প্রকার গতি। গতি অনেকগুলো আছে, আমরা কয়েকটি গতি যেটা ইম্পর্টেন্ট এগুলো বিষয়ে আলোচনা করব। দেখো, যে বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি, তার মধ্যে একটা হচ্ছে কি, যে চলন গতি। চলন গতি কাকে বলে? চলন গতি কাকে বলে? চলন গতির আগে আমরা একটু শিখে আসি যে সরল রৈখিক গতিটা কি। তো প্রথমে আমরা সরল রৈখিক গতিটা শিখি। এক নম্বরটা হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতিটা কি? সরল রৈখিক গতি বলতে বোঝায়, সরল রৈখিক বলতে বোঝায় একটি সরল রেখা বা সোজা রেখা। তো দেখা যাচ্ছে যে একটি সোজা রাস্তা দিলাম বা একটা সোজা পথ। তো কোনো বস্তুর বা কোনো গাড়ির যদি গতিটা একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তাকে বলা হয় সরল রৈখিক গতি। তাকে কি বলা হয়? সরল রৈখিক গতি। কিভাবে বলবো? যে কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, সরল রেখা বলতে সোজা পথ, সোজা পথের উপর সীমাবদ্ধ থাকে, তাকেই বলা হয় সরল রৈখিক গতি। তো ভাষাটা লেখো যে কোনো বস্তুর গতি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকলে, যে কোনো বস্তুর গতি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকলে তাকে সরল রৈখিক গতি বলে। তাকে সরল রৈখিক গতি বলে। দেখো, আমি আমার যদি লেখাটা তোমার বুঝতে অসুবিধা হয়, আমি মুখে বলতেছি, তোমরা সেখান থেকে শুনে লিখে নিবা। হ্যাঁ, আচ্ছা। তাহলে কি বললাম? যে কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, একটি সরল রেখার উপর সীমাবদ্ধ, সেটাই হচ্ছে সরল রৈখিক গতি। আশা করি বুঝছো। তো এখন আমরা শিখবো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি? 2 নম্বর। দেখো, ঘূর্ণন গতি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, মানে অনেক সময় এটা থেকে কোশ্চেন আসে। তো ঘূর্ণন গতিটা কি? আগে ঘূর্ণন গতি শেখার আগে আমরা একটা এক্সাম্পল শিখি। সেটা হচ্ছে যে তুমি মনে করো যে একটা ফ্যান দিয়ে এক্সাম্পল মনে রাখতে পারো, অথবা 26শে মার্চ যে বিদ্যালয়ে দৌড় প্রতিযোগিতাগুলো হয়, একটা সার্কেল তৈরি করা হয়। তো সেই সার্কেলটা মনে রাখলেই কিন্তু হয়ে যায়। তো মনে করো যে এটা একটা দৌড় প্রতিযোগিতার জন্য আমি সার্কেল তৈরি করলাম একটা মাঠের মধ্যে। তো দেখো, এটার যে কোনো একটা কেন্দ্র আছে, আমি এটাকে কেন্দ্র ধরলাম। তো দেখা যাচ্ছে যে এখান থেকে এই জায়গায় আব্দুর রহিম সাহেব এখান থেকে কি শুরু করলো? এইদিকে
দৌড় শুরু করলো। তো এই যে আব্দুর রহিম এই বিন্দুটাকে কেন্দ্র করে, মানে যে সার্কেলটা তৈরি করেছে সেই সার্কেলের কেন্দ্রটাকে মানে কেন্দ্র করে সে কি করতেছে, চতুর্দিকে ঘুরতেছে। তো চতুর্দিকে যে এ ঘুরতেছে, এখানে কিন্তু চতুর্দিকে যে ঘুরতেছে এখানে কিন্তু রহিম থেকে এই যে কেন্দ্রে যে দূরত্ব মানে ব্যাসার্ধটা, এটা কিন্তু অপরিবর্তিত। কেন অপরিবর্তিত? কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ যদি অপরিবর্তিত রাখে, তাহলে এই যে অপরিবর্তিত রেখে ঘুরতেছে, এটাই হচ্ছে কি গতি? ঘূর্ণন গতি। তো এখান থেকে আমরা ভাষাটা কিভাবে বলতে পারি? কিভাবে বলবো? তুমি এভাবে ভাষাটা বলতে পারো যে একটি বস্তু কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে বা কোনো একটি রেখাকে কেন্দ্র করে বস্তু কণাদ্বয়ের দূরত্ব অপরিবর্তিত রেখে ঘুরে, তাকে কি বলা হয়? ঘূর্ণন গতি। তো ভাষাটা তুমি তোমার মতো করে দিবা। মেইন জিনিসটা হচ্ছে কি, একটা বিন্দু বা বস্তুকে বা রেখাকে একটা বস্তু একটা বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘুরবে এবং দূরত্বটা একই থাকবে, এটাই হচ্ছে ঘূর্ণন গতি। যেমন ফ্যান যখন ঘোরে, ফ্যানের পাখা কি কখনো কম বেশি হয়? হয় না। এটা এই জন্য আমরা ফ্যানটাকে বলতে পারি এটা হচ্ছে একটা ঘূর্ণন গতির উদাহরণ। তো আমি ভাষাটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও যে একটি বস্তু বা কোনো বস্তু একটি বিন্দু বা রেখাকে কেন্দ্র করে বস্তু কণাদ্বয়ের দূরত্ব অপরিবর্তিত রেখে ঘোরে, অপরিবর্তিত রেখে ঘোরে, তাকে ঘূর্ণন গতি বলে। তাহলে হচ্ছে কি, যে কোনো বস্তু একটি বিন্দু বা রেখাকে কেন্দ্র করে বস্তু কণাদের দূরত্ব অপরিবর্তিত রেখে ঘোরে, এটাই হচ্ছে ঘূর্ণন গতি। তো তোমরা এই যে এই সার্কেলটা মনে রাখলে তোমাদের ঘূর্ণন গতির এই যে ভাষাটা তোমাকে মুখস্থ না করলেও হবে, তুমি এটা দেখে দেখে সুন্দরভাবে বলতে পারবা। কারণ মুখস্থ করলে তোমার পরবর্তীতে মনে থাকবে না। তো এজন্য তুমি এটাকে কি করবা, বাস্তব কোনো চিন্তা বা বাস্তব কোনো জিনিসকে অনুসরণ করে মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আমরা শিখবো চলন গতি। চলন গতিটা কি? এরপরে আমরা কি শিখবো? তো চলন গতি। চলন গতিটা কি? চলন গতিটা ভাষাটা বলার আগে আমি একটা চিত্র দিয়ে আগে তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। যে মনে করো এটা একটা রাস্তা, তো রাস্তার উপরে এখানে একটা গাড়ি অ্যাড করি আগে। রাস্তার উপরে এটা একটা গাড়ি, রাস্তার উপরে এটা একটা গাড়ি। এটা একটা প্রাইভেট কার অ্যাড করলাম, যদিও প্রাইভেট কারটা সুন্দর হয় নাই, তারপরে একটু অ্যাড করার চেষ্টা করলাম। যাই হোক, তো এই যে প্রাইভেট কারটা এই রাস্তার উপরে চলতেছে, তো এই অবস্থান থেকে টি একটা সময় পর এই প্রাইভেট কারটা এখানে আসলো। এখানে আর আট করে না দেখাই, তোমরা মনে করো যে এই প্রাইভেট কারটাই এখানে আসছে। এই প্রাইভেট কারটি এ অবস্থান থেকে বি অবস্থানে আসছে। তো এইখানে একটা সময়ের ব্যয় হয়েছে। কিসের ব্যয় হয়েছে? সময়ের। কেন? এ অবস্থান থেকে বি অবস্থানে আসতে ওর কিছু সময় লাগছে। আচ্ছা, কেন চলন গতি কিভাবে বুঝবো? চলন গতিটা কি? চলন গতির মূল বিষয়টি হচ্ছে যে একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে বা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কিভাবে করে দেখো, এই যে গাড়িটার প্রথম প্রান্ত আর এই যে গাড়িটার এই দিকের প্রথম প্রান্ত, এই যে এখানকার যে দূরত্বটা, টি সময় পর যে দূরত্বটা আসবে, ঠিক পেছনের প্রান্ত থেকে এই গাড়িটার পেছনের প্রান্ত এখানকার দূরত্ব কিন্তু একই আসবে। কেন একই আসবে? কারণ এই যে গাড়িটার প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর যে মধ্যে ডিস্টেন্স বা পার্থক্য,
সেটা কিন্তু অপরিবর্তিত। বলতে গাড়িটা কি কখনো ছোট বড় হয়েছে? না, হয় নাই। এই জন্য গাড়িটির মধ্যে পার্থক্যটা হচ্ছে অপরিবর্তিত। এই জন্য এই গাড়িটা টি সময় পর, যে কোনো সময় পর যেখানেই যাক না কেন, তাদের মধ্যে যে এই গাড়িটার প্রথম বিন্দু বা যে কোনো বিন্দু থেকে তুমি ডিস্টেন্স করবা একই আসবে। তো এই জন্য টি সময়ে গাড়িটির প্রথম প্রান্ত থেকে প্রথম প্রান্তর যে দূরত্বটা, দ্বিতীয় প্রান্ত থেকে দ্বিতীয় প্রান্তর এই দূরত্বটা কিন্তু একই হবে। তাহলে এটাই হচ্ছে চলন গতি। কিভাবে বলবো? আমি বলতে পারি যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে, তুমি তোমার মতো করে বলবা, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটির সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সকল কণা বলতে তুমি যে প্রান্ত থেকে কণা তুমি এখানে নেও না কেন, পার্থক্য একই আসবে। তুমি এই চাকা, প্রথম চাকা থেকে এখানকার প্রথম চাকা, দ্বিতীয় চাকা থেকে দ্বিতীয় চাকা, বলতে তোমার বস্তুর যে কোনো, এই গাড়িটির যে কোনো বিন্দু থেকে তুমি হিসাব করো না কেন, মান একই আসবে। তো কিভাবে ভাষাটা বলবো? ভাষাটা বলি যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে, কোনো বস্তুর গতি, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে, এমন হয় যে বস্তুটির সকল কণা, বস্তুটির সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, তাকে কি বলা হয়? তাকে চলন গতি বলে। তার মানে যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটির সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, তাকে কি বলা হয়? চলন গতি বলে। তুমি এখানে মেইন বিষয়টা হচ্ছে যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এটাই হচ্ছে মেইন বিষয়। তুমি বাকিটা কিভাবে সাজাবা সে যে বলবা, সেটা তোমার বিষয় বা তোমার বিষয়, তুমি এটা সুন্দর করে তোমার মন মতো সাজাইতে পারো। জাস্ট এই মেইন বিষয়টি তোমাকে দিলেই হইল যে সমান সময়ে সকল কণা সমান দূরত্ব অতিক্রম করে। আশা করি বুঝছো। তো এবার আমরা শিখব যে পর্যায়বৃত্ত গতি। যে পর্যায়বৃত্ত গতিটা কি, তো এটা আমি মুছে দিলাম। এবার শিখবো আমরা পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি সম্পর্কে অনেকগুলো বোর্ডে কোশ্চেন আসছে, তোমরা দেখতে বলে তোমরা দেখবা, বোর্ড কোশ্চেন গুলো দেখলে তোমরা বুঝতে পারবা। তো দেখো পর্যায়বৃত্ত গতিটা কি। পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি কাকে বলে? আমি যদি মুখস্থ রাখি, হয়তো বা মুখস্থ 10 দিন থাকবে, 15 দিন থাকবে, তারপরে কিন্তু থাকবে না। এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে মনে রাখার চেষ্টা করব। কিরকম? একটা দেওয়াল ঘড়ি দিয়ে আমি মনে রাখতে পারি। কি ঘড়ি দিয়ে? দেওয়াল ঘড়ি দিয়ে। এটা এখনো হয়তো বা সচরাচর দেখা যায় না, তবে এখনো অনেকগুলো বিদ্যালয়ে বা দেখা যাচ্ছে যে অনেক বাসা বাড়িতেও এখনো এটা পাওয়া যায়, বা মসজিদে তোমরা গেলে দেখতে পাবা। তো দেওয়াল ঘড়ি একটা আমি আর্ট করার চেষ্টা করি, যে মনে করো এটা একটা দেওয়াল ঘড়ি, এটা একটা হচ্ছে কি দেওয়াল ঘড়ি। এটা হচ্ছে একটা দেওয়াল ঘড়ি। তো এই যে ঘড়িটার, এইটা ধরলাম একটা কেন্দ্র, আর এই কেন্দ্র থেকে এটাকে ধরলাম একটা মিনিটের কাঁটা, এটাকে ধরলাম সেকেন্ডের কাঁটা, আর এটাকে ধরলাম আমি একটা ঘন্টার কাঁটা। এটা হচ্ছে কিসের কাঁটা? ঘন্টার কাঁটা। তো দেখো এই যে এই ঘড়িটা থেকে আমি পর্যায়বৃত্ত গতি কিভাবে বলতে পারি, বা কিভাবে আমি ভাষাটা উপস্থাপনা করতে পারি, ভাষাটা কিভাবে আসে। দেখো এই যে ঘড়িটার যে সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা, তিনটে কাঁটা একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু ঘোরে। কি ঘোরে? নির্দিষ্ট সময় পরপর ঘোরে এবং একই দিক থেকে ঘোরে। কখনো কি দেখছো যে ঘড়ির এই কাঁটাগুলো বিপরীত দিকে ঘোরে? না, একই দিকে ঘোরে, একই দিকে ঘোরে এবং নির্দিষ্ট সময় পরপর কিন্তু ঘোরে, নির্দিষ্ট সময়
পরপর ঘোরে। তো আমি এখন এখান থেকে এইভাবে বলতে পারি যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বা তুমি এটা না বললেও হবে যে কোনো বস্তু কোনো একটি বিন্দু বা রেখাকে কেন্দ্র করে, বস্তু কণাদের দূরত্ব তো অপরিবর্তিত রাখবেই, তোমরা দেখতেছো বস্তু কণাদের দূরত্ব অপরিবর্তিত রেখে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে। মেইন বিষয়টা কি, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে, সেটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে এই যে দেখো সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা নির্দিষ্ট একটা সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমি এটা এখান থেকে আমি সংজ্ঞাটা একটু লেখার চেষ্টা করি যে কোনো বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে বস্তু কণাদের দূরত্ব অপরিবর্তিত রেখে বা বস্তুর দূরত্ব অপরিবর্তিত রেখে বস্তুর দূরত্ব অপরিবর্তিত রেখে যে কোনো বস্তু কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে বস্তুর দূরত্ব অপরিবর্তিত রেখে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। কি করে? নির্দিষ্ট সময় পর পর একই দিক দিয়ে অতিক্রম করে, তাকে পর্যায়বৃত্ত গতি বলে। দেখো তাহলে তোমরা এখন ভাষাটা বুঝতে পারতেছো যে কোনো বস্তু কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে বস্তু কণাদের দূরত্বটা অপরিবর্তিত রেখে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। দেখো পর্যায়বৃত্ত গতি আর ঘূর্ণন গতি কেন জানি মনে হচ্ছে যে একই, মানে ভাষাটা কেন জানি একই মনে হচ্ছে, তাই না? তো একই কিন্তু আসলে না। কেন? এই যে ঘূর্ণন গতিতে কিন্তু নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নাই এবং দিকেরও উল্লেখ নাই, আর পর্যায়বৃত্ত গতিতে কিন্তু নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ আছে এবং দিকের উল্লেখ আছে। তো এখন যদি খ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে যদি আসে যে ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতির মধ্যে পার্থক্য কি, বা ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতির মধ্যে 3টি পার্থক্য লেখো, কি করবা? সর্বপ্রথম তুমি ঘূর্ণন গতি কাকে বলে দিবা, তারপরে পর্যায়বৃত্ত গতি কাকে বলে দিবা, এইদিকে ঘূর্ণন গতি এদিকে পর্যায়বৃত্ত গতি, একটা পয়েন্ট গেল। দ্বিতীয় নম্বরে কি করবা, যে ঘূর্ণন গতিতে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ করা নাই, কিন্তু পর্যায়বৃত্ত গতিতে নির্দিষ্ট সময় পর পর ঘোরে, কিন্তু ঘূর্ণন গতি নির্দিষ্ট সময় পর পর ঘোরে না, মানে সময়ের কোনো উল্লেখ নাই। আর পর্যায়বৃত্ত গতিতে আছে আবার কি, পর্যায়বৃত্ত গতিতে একই দিক থেকে অতিক্রম করতে হবে, কিন্তু ঘূর্ণন গতিতে কিন্তু এরকম কোনো শর্ত নাই। ঘূর্ণন গতিতে যে কোনো দিক দিয়ে ঘুরলেই হয়, পর্যায়বৃত্ত গতিতে একই দিক থেকে অতিক্রম করতে হবে, আর ঘূর্ণন গতিতে কিন্তু যে কোনো দিক দিয়ে অতিক্রম করতে পারে। তো এটাই হচ্ছে পার্থক্য। আশা করি খ নম্বরে আসলে তোমরা পাবা। এখন আমরা শিখব যে সরল স্পন্দন গতি বা সরল ছন্দিত গতি বা সরল দোলকের গতি। একটা জিনিসকে আমি 3টে নামে বললাম, কেন? 3টেই এক। তোমার পরীক্ষায় আসতে পারে যে সরল দোলকের গতি কাকে বলে, বা সরল ছন্দিত গতি কাকে বলে, বা সরল স্পন্দন গতি কাকে বলে। 3টে কিন্তু একই জিনিস, নাম আলাদা হলেও 3টে কিন্তু একই জিনিস। তো আমরা অনেক সময় বইয়ে যেটা থাকে জাস্ট এইটা মনে রাখি বিধায়, বাকি কোনো যে দেখা যায় সরল দোলকের গতি যদি বলে তখন আমরা পাই না, কেন? এটা তো বই পড়ি নাই বা এটা কি নতুন জিনিস, তাই জন্য আমরা 3টে জানার চেষ্টা করব বা 3টায় পড়বো। তো দেখো এই সরল স্পন্দন গতি আমাদের পড়ার আগে আমাদের কিন্তু পড়তে হবে পর্যায়কাল। কেন পর্যায়কাল পড়তে হবে? কারণ পর্যায়কাল না জানলে আমরা কিন্তু সরল স্পন্দন গতির ব্যাখ্যা দিতে পারবো না। তো পর্যায়কালটা কি? আসো এখানেই আসি। যেহেতু পর্যায়বৃত্ত গতির অংশ, সরল স্পন্দন গতি কিন্তু পর্যায়বৃত্ত গতির অংশ। কেমন? এটা এভাবে বলা যায় যে সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু সরল স্পন্দন গতি নয়,
কিন্তু সকল সরল স্পন্দন গতি কিন্তু পর্যাবৃত্ত গতি। বুঝো নাই মনে হয় যে সকল সরল স্পন্দন গতি বা দোলকের গতি বা সরল ছন্দিত গতি এগুলি কিন্তু সবগুলোই পর্যাবৃত্ত গতির অংশ। কিন্তু পর্যায়বৃত্ত গতির সকল বস্তু কিন্তু সরল স্পন্দন গতি নয়। তো এই জন্য যেহেতু পর্যায়বৃত্ত গতির অংশ, এই জন্য আমাদের পর্যায়কালটা জানতে হবে সরল স্পন্দন গতি জানার আগে। তো আমরা পর্যায়কালটা এখানে জানার চেষ্টা করি। পর্যায়কালটা কি? দেখো, এই যে ঘন্টার কাঁটা, তারপরে মিনিটের কাঁটা বা সেকেন্ডের কাঁটা, এটাতে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে ঘুরতেছে, একই দিক থেকে ঘুরতেছে। এই যে দেখো, মনে করো এই জায়গা থেকে বা এই জায়গায় যেহেতু আট করছে, এই জায়গায় দেখো, এই জায়গায় মিনিটের কাঁটা এই জায়গা থেকে পুরা দূরত্বটা ঘুরে আবার এই জায়গায় আসতে যে সময়টা লাগে, মানে একবার প্রদক্ষিণ করতে যে সময়টা লাগে, এই সময়টাই কিন্তু পর্যায়কাল। ওই সময়টা হচ্ছে কি? পর্যায়কাল। তো পর্যায়কালকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি। পর্যায়কালকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি। তা পর্যায়কালটা হচ্ছে কি? যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা একবার পূর্ণ পর্যায়কাল বা একবার পূর্ণ করতে যে সময়টা লাগে, সেই সময়টাই হচ্ছে পর্যায়কাল। আশা করি বুঝছো। তো পর্যায়কাল থেকে এখন আমরা সরল স্পন্দন গতি জানার চেষ্টা করি। হচ্ছে কি? সরল স্পন্দন। সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি কি? সরল স্পন্দন গতি কি তার আগে একটু চিত্র আকারে মনে রাখি। কিভাবে? আমরা কিন্তু ছোটবেলায় সবাই কিন্তু এটাতে খেলছি। কিরকম বিষয়টা? সেটা হচ্ছে যে দোলনা, যেটাকে বলি আমার গ্রাম্য ভাষায় অনেকে আবার এটাকে বলে কি ঢোল ঢোল খেলা, তাই না? তো যে গাছের মধ্যে বা দেখা যায় যে কোনো একটা ডালের মধ্যে আমরা রশি বেঁধে, অনেকে দেখা যায় কি বলে বস্তা বেঁধে, দুই পাকে বেঁধে একটা কি করে দোলনা তৈরি করে বা একটা ঢোল ঢোল তৈরি করে। তো দেখো এইখানে কিন্তু বাচ্চারা বা ক্লাস 1, 2, 3, 4, আমরাও 4এও খেলছিলাম অনেকে। তো দেখো এইখানে ঢোল ঢোল তৈরি করে কিন্তু আমরা খেলা করি। তো ওটা যদি আমরা চিত্র আকারে একটু অঙ্কন করতে যাই, মনে করো এটা একটা ডাল দিলাম, এটা একটা গাছের যে কোনো একটা ডাল। তো এই যে ডাল থেকে এইখানে দিলাম, যে এইখানে আমি একটা কি অঙ্কন করলাম, যে এখানে আমি একটা দোলনা সেট করলাম বা একটা দোলক সেট করলাম, বা যেটাকে ঢুল ঢুল বলো তোমরা, এটা সেট করলাম। তো এটাকে যদি আমি একটু ধাক্কা দেই, কি দেই? এটাকে যদি আমি একটু ধাক্কা দেই, তো এইটা এই দিকে কিছু দূর চলে আসবে, এই দিকে চলে আসবে, আবার কিছু সময় পর এটা তার বিপরীত দিকে এই দিকে চলে যাবে। তো দেখো যে এই যে মনে করো যে একটু ধাক্কা দিলাম, এই দিকে আসবে, আবার এই দিকে যাবে, আবার এই দিকে আসবে, আবার এই দিকে যাবে, এরকম করে কিন্তু চলতে থাকে দোলনা। তোমরা দেখো অনেকে খেলছো, অনেকে এটা জানো। তো এই যে দোলনাটার অর্ধেক সময় কিন্তু এই দিকে আসবে, বাকি অর্ধেক সময় কিন্তু এই দিকে যাবে। তো তুমি মনে করো যে এই দিকে আসতে T1 সময়টা লাগতেছে এবং এই দিকে যাইতে T2 সময়টা লাগতেছে। কি সময়টা লাগতেছে? T2 সময়টা। তো তুমি যদি স্থির অবস্থান থেকে একটা বস্তুকে যদি স্থির অবস্থান থেকে তুমি যদি এরকম করে দোল দাও, কি দাও? দোল দাও, তো দেখা যাচ্ছে যে এই বস্তুটা এই দিকে যতদূর আসবে বা আসতে যে সময়টা লাগবে, তার বিপরীত দিকে গিয়ে কিন্তু একই সময় লাগবে। তার মানে আমরা কি লিখতে পারি? যে T1 ইকুয়াল টু হচ্ছে T2, তার মানে একই সময় লাগবে। আর এই দুইটার যোগফল T1 প্লাস T1 যদি একই হবে, অথবা T1 প্লাস T2 প্লাস T2, এটাই হচ্ছে পর্যায়কাল। এই যে পূর্ণ এই যে সময়টা, এটাই হচ্ছে পর্যায়কাল। তো আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা পর্যায়কালের, এই যে পর্যায়কালের অর্ধেক সময় কোনো এক নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তাকেই বলা হয় পর্যায়বৃত্ত গতি। তাহলে কিভাবে ভাষাটা বলবো? যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা। কেন পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা বলতেছি? আমি তো বললামই, আবার বলতেছি যে সকল সরল স্পন্দন গতি কিন্তু পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু সরল স্পন্দন গতি নয়। এটা তোমাদের খ নাম্বার কোশ্চেন আসতে পারে যে সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি হলেও সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয় কেন? ব্যাখ্যা করো। তো তোমরা কিভাবে দিবা? দেখো পর্যায়বৃত্ত গতির যে সংজ্ঞাটা, এটা তোমরা দিবা। তো এই সংজ্ঞা থেকে আমরা কি পাই? দেখো অর্ধেক সময়ে কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, এরকম করে কিন্তু
এখানে উল্লেখ নাই। এখানে কি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে থাকবে, এটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কিন্তু সরল স্পন্দন গতি কিন্তু এটা বলতেছে না। সরল স্পন্দন গতি কি বলতেছে? পর্যায়কালের অর্ধেক সময় কোনো এক নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, এটাই হচ্ছে সরল স্পন্দন গতি বা সরল ছন্দিত গতি বা সরল দোলকের গতি। তো ভাষাটা লিখি, তোমরা লিখে নাও যে পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণা পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তাকে সরল স্পন্দন গতি বলে। তাহলে হচ্ছে কি, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা পর্যায়কালের অর্ধেক সময় কোনো এক নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, এটাই হচ্ছে সরল স্পন্দন গতি। তো আশা করি তোমরা বুঝছো। তো এই ছিল গতির আলোচনা। এখন আমরা শিখবো রাশি সম্পর্কে। রাশিটা আসলে কি? দেখো, এটা মুছে দিলাম। রাশিটা কি? এখন আমরা রাশি সম্পর্কে জানবো। যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তাই কিন্তু রাশি সম্পর্কে আমরা জানবো। তো এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই কিন্তু রাশি। তো তোমার ভাষাটা লিখে নিও, আমি মুখে বললাম রাশি কাকে বলে। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। তো দেখো, যেমন বই, খাতা, বিভিন্ন পেন্সিল, ইত্যাদি ইত্যাদি। তো দেখো, এখন রাশিটা অনেক প্রকার কিন্তু রাশি। আমরা জাস্ট এখানে 3টে রাশি সম্পর্কে শিখবো। একটা হচ্ছে কি মৌলিক রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, আর একটা হচ্ছে স্কেলার রাশি। তো তোমরা মৌলিক রাশি সম্পর্কে অনেকেই ধারণা আছে তোমাদের, কারণ মৌলিক বলতে কি বোঝায়? যে জিনিসটাকে বা যে সংখ্যাটাকে আমরা ভাঙতে পারি না, এটা হচ্ছে মৌলিক। এখানে কি বলবো, মৌলিক রাশিটা কি? যে রাশিকে ভাঙানো যায় না এবং যে রাশির উপর নির্ভর করে অন্যান্য রাশিগুলো চলে, কিন্তু যে সকল রাশি অন্যান্য রাশির উপর নির্ভর করে না, তাদেরকে বলা হয় মৌলিক রাশি। তো তোমরা মৌলিক রাশিটা, আমি ভাষা বললাম, ওটা লিখে দিলাম না, তোমরা লিখে নিও। এটা 1 নম্বর হচ্ছে কি মৌলিক রাশি। এটা সম্পর্কে আমি আলোচনা করলাম, বলতে যেটা মুখে বললাম সেটা, যেটা ভাঙানো যায় না। তো মৌলিক রাশিটা বাদ আমরা শিখবো এখন 2টা রাশি, সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো দেখো, এটা হচ্ছে স্কেলার রাশি, আর 2 নম্বরটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি আর ভেক্টর রাশি, স্কেলার রাশিটা কি? এখন আমরা স্কেলার রাশি সম্পর্কে আগে ধারণা নিই। যে স্কেলার রাশিটা কি? স্কেলার রাশিটা হচ্ছে কোন রাশিকে মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাই হচ্ছে স্কেলার রাশি। কোন রাশিকে মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে বলা হয় স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্যটা কি রাশি? স্কেলার রাশি। বা দেখা যায় জনসংখ্যা, এটা একটা স্কেলার রাশি। জনসংখ্যা কতজন, এটা কিন্তু কোনো দিকের উল্লেখ হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় স্কেলার রাশি। মানে এটা দিকের প্রয়োজন নাই, শুধু মান দিয়ে প্রকাশ করা যাচ্ছে। শুধু মান দিয়ে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাই হচ্ছে স্কেলার রাশি। তো দেখো, আমি লিখি যে শুধু মান দিয়ে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাকে
স্কেলার রাশি বলে। দেখো শুধু মান দিয়ে যে সকল রাশিকে প্রকাশ করা যায় সম্পূর্ণরূপে তাকে কি বলা হয়? স্কেলার রাশি বলে। তুমি ভাষাটা ওলটপালট করলে সমস্যা নাই, মেইন বিষয়টা হচ্ছে যে মান দিয়ে রাশিগুলোকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে স্কেলার রাশি। তো স্কেলার রাশি অনেকগুলা, তার মধ্যে মনে রাখার একটা আমি ছন্দ তৈরি করেছি। এই ছন্দটা আমি ব্যক্তিগতভাবে তৈরি করেছি, না জানি কেমন হবে, তা উপস্থাপনা করতেছি, তোমরা দেখো ভালো লাগলে পড়বা, ঠিক আছে? দেখো এটা আমি নিজে তৈরি করেছি। ছন্দটি হচ্ছে যে দৈভিক দৈভিক আর সুজিতা, দৈভিক আর সুজিতা বৈদ্যুতিক শক্তি দিয়ে ক্ষমতা দেখায়। দেখো এটা একটা ছন্দ আমি তৈরি করেছি, কিছুটা নাম আছে এখানে, যেমন হচ্ছে দৈভিক আর হচ্ছে সুজিতা, এই দুইটা নাম আছে। তো দেখো যাদের নাম এই দুটোর মধ্যে আছে তারা মন খারাপের কিছু বিষয় না, যে আমি কিন্তু এটা আসলে জানি না যে নাম দুটো কার, আমি এটা একটা ছন্দটা মিলানোর জন্য আমি এটা আর কি লিখেছি। তো তোমরা আবার এটা বিষয়ে কোনো কিছু লেখালেখি করো না। আচ্ছা যাই হোক, দেখো দৈভিক আর সুজিতা বৈদ্যুতিক শক্তি দিয়ে ক্ষমতা দেখায়, বৈদ্যুতিক শক্তি দিয়ে ক্ষমতা দেখায়, ক্ষমতা দেখায় বলতে বুঝতে পারতেছো বিষয়টা। আচ্ছা এখন এই যে এইটা দিয়া, যে স্যার এটাতে কি বুঝাইলেন আপনি? এই ছন্দটা দিয়ে আমি বুঝাইলাম যে এটা হচ্ছে শর্ট ফর্ম, যে আমি যেগুলো রাশিকে মনে রাখবো তার শর্ট ফর্ম। কিভাবে? যে এই যে দতে আমরা লিখতে পারি কি দৈর্ঘ্য, দতে হচ্ছে কি দৈর্ঘ্য, ভতে হচ্ছে কি ভর, কতে হচ্ছে কাচ, আতে হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক আপেক্ষিক তাপ, আর আরতে হচ্ছে রোদ, শতে হচ্ছে সময়, যতে হচ্ছে জনসংখ্যা, ততে হচ্ছে তাপ, বৈদ্যুতিক বলতে বৈদ্যুতিক বিভব, বৈদ্যুতিক বিভব, কতে হচ্ছে কম্পাঙ্ক, শক্তি তো শক্তি একটা রাশি, আবার ক্ষমতা তো ক্ষমতা একটা রাশি। দেখো আমরা এভাবে এই যে স্কেলার রাশিকে মনে রাখতে পারি, যে এখানে দৈর্ঘ্য ভর কাজ যে সকল আমি রাশিকে লিখেছি এগুলো হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। তো আমি যদি এই ছন্দটাকে মনে রাখি তাহলে আমার এগুলা আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন পড়ে না, আমি ছন্দ দিয়েই এগুলা বলতে পারি যে কোনটা কোনটা স্কেলার রাশি বা কোনটা কোনটা ভেক্টর রাশি। তো স্কেলার রাশি মনে রাখার আমি মনে করি যে এটা মনে রাখলে তোমরা স্কেলার রাশি সমস্ত মানগুলো বলতে পারবা যে কোনটা স্কেলার রাশি। নৈবেত্তিকে আসতে পারে যে নিচের কোনটি স্কেলার রাশি, একটা আসলো একটা এক্সাম্পল দেই, যে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি, এটা এমসিকিউর জন্য আসলো। এক নম্বর অপশন দেওয়া থাকলো, দিল যে ভর, দুই নম্বর দিল দেখা যায়, দুই নম্বর দিল সরণ, তিন নম্বর দিল ত্বরণ, চার নম্বর দিল মন্দন, চার নম্বর হচ্ছে মন্দন। তো দেখো এইখানে সরণ ত্বরণ মন্দন এগুলো তো আমরা জানি না, এগুলো একটু পরে আলোচনা করতেছি তখন তোমাদের ক্লিয়ার হবে, এগুলো কিন্তু ভেক্টর রাশি। তো এইখানে ভরটা হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। এই যে তুমি যদি এটা না জানো যে ভরটা কি রাশি তাহলে কিন্তু তুমি এই এমসিকিউটা ভুল করবা। এই জন্য তোমাকে এই স্কেলার রাশি মনে রাখতে হবে, কারণ এমসিকিউ এগুলা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, তখন তুমি এই ভরটা দেখাবা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শিখবো ভেক্টর রাশি। এখন আমরা কি শিখবো? ভেক্টর রাশি। ভেক্টর রাশিটা কি? ভেক্টর রাশিটা যেহেতু স্কেলার রাশি শুধু মান দিয়ে প্রকাশ করা যাচ্ছে, কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ে লাগবে, মান এবং দিক উভয়ে লাগবে। দেখা যাচ্ছে তুমি তোমার বাসা থেকে, বা দেখা যাচ্ছে যে যে বাড়ির থেকে দুই ভাই, এক ভাই হচ্ছে নান্টু
আমাদের সেই নান্টু, তাই না? দেখো, এই নান্টু বাড়ির থেকে বাইর হইল এইদিকে স্কুলের উদ্দেশ্যে বা বিদ্যালয়ের উদ্দেশ্যে। তো এই নান্টু মিয়া কি করলো? এই যে বিদ্যালয়ে বিদ্যালয়ে আসার জন্য সে কি করলো? রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসলো। কিন্তু এই নান্টুর ছোট ভাই ও হচ্ছে বল্টু। এখন বল্টু একটু বেশি বোঝে, বেশি বোঝে। এখন বল্টু বলতেছে, তোর মতো পাগলাকে আমি আমি এত দূর ঘুরে ঘুরে যাব বিদ্যালয়ে, এত বড় মাথা মোটা আমি নই। আমি কি করি, যে আমি এই যে দোলাবাড়ির মাঝখান দিয়ে যে ছোট ছোট আইল আছে না, আমরা যেটাকে গ্রাম্য ভাষায় বলি কি আইল বলি। তো এই যে আমি একবারে সরাসরি ছোট ছোট আইল দিয়ে বিদ্যালয়ে যাব, আমি এত দূর ঘুরে ঘুরে যাব না। যে তোর মতো আমি মাথা মোটা নই যে এত দূর রাস্তা আমি ঘুরে ঘুরে যাব, আমি সরাসরি একবারে এইখানে যাব। তো এখানে দেখো দিকের উল্লেখ হচ্ছে কিভাবে, যে নান্টু আসতেছে, নান্টু বারাসাত থেকে এই দিকে আসতেছে। তো মনে করো যে একটা পূর্ব দিক বা পশ্চিম দিক বা উত্তর দিক বা দক্ষিণ দিক। আর বল্টু আর এক দিকে আসতেছে, এখানেও একটা দিকের উল্লেখ হচ্ছে, দুইজন দুই দিকে। তো যদি শুধু মান দ্বারা প্রকাশ করা হইতো তাহলে তো এখানে দিকের উল্লেখটা আমরা কিভাবে পাইতাম? তো এই জন্য দিকের উল্লেখও লাগছে, যে নান্টু এই দিকে আসতেছে ধরো 10 মিটার, আর এইদিকে গেছে 5 মিটার, আর এইদিকে বল্টু 10 মিটার গেছে। তো দেখো, এই যে নান্টু কিন্তু দূরত্ব অতিক্রম করছে 15 মিটার, আর বল্টু কিন্তু দূরত্ব অতিক্রম করছে 10 মিটার। কিন্তু নান্টু কোন দিকে গেছে? এই যে এই দিকে গেছে, বাড়ির থেকে সোজা ধরো যেটা পশ্চিম দিকে গেছে। আর বল্টু কি করছে? বল্টু দেখা যায় অন্য আর একটা দিকে রওনা হয়েছে। তো এইখানে দিকের প্রয়োজন আছে, শুধু মান দিয়ে প্রকাশ করা যাচ্ছে না যে 15 মিটার দূরে নান্টু গেছে। প্রকাশ করা হবে কি, যে নান্টু পূর্ব দিকে গেছে বা পশ্চিম দিকে গেছে, যে তারপর উত্তর দিক বা এরকম কোন দিকের উল্লেখ করা লাগবে। এটাই হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি, যে দিকও লাগে। তাহলে আমরা বলতে পারি কি, যে ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। যে সকল রাশি সম্পূর্ণ রূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। তো ভেক্টর রাশি মূল বিষয়টা হচ্ছে কি, মান ও দিক উভয় লাগবে, এটাই হচ্ছে ভেক্টর রাশি। যে মান ও দিক উভয় লাগবে, এটাই হচ্ছে ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশি অনেকগুলো, যেমন ত্বরণ, মন্দন। তো এটা মনে রাখারও একটা কৌশল আছে বা ছন্দ আছে, যেটা আমি তৈরি করছি। তো এই ছন্দটা দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। তো ছন্দটা হচ্ছে যে সীমা ও সীতা টিপ পরে ভাব দেখায়। দেখো, স্কেলার রাশি প্রকাশের জন্য আমি একটা ছন্দ দিছিলাম, সেখানে কিছু নাম আমি উল্লেখ করেছি। এখানেও ভেক্টর রাশি মনে রাখার জন্য আমি কিছু নাম দিয়ে এই ছন্দটা সাজিয়েছি। তো অনেকের নাম এই নামের সাথে মিলে যেতে পারে, তো তোমরা মন খারাপ করিও না। আর কেউ তাদেরকে নিয়ে কোনো ধরনের মেনশন টেনশন কিছু দেওয়ার দরকার নাই, কারণ এটা আমি জাস্ট মেলানোর জন্য এই নামগুলো আমি এখানে ব্যবহার করেছি। তো দেখো, এই শর্ট ফর্ম থেকে আমি কিভাবে এই ভেক্টর রাশি মনে রাখতে পারি। এখানে হচ্ছে এই যে শতে হচ্ছে কি সরণ, মতে হচ্ছে কি মন্দন, ওতে হচ্ছে ওজন। একটু লাল কালার দিয়ে দেই তাহলে ভালো লাগবে। যে শতে হচ্ছে সরণ, মতে হচ্ছে মন্দন, ওতে হচ্ছে ওজন, আর এখানে শতে হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা হচ্ছে HSC লেভেলে তখন তোমরা যাবা, তখন তোমরা সান্দ্রতা কি জিনিস তখন জানতে পারবে। সান্দ্রতা SSC লেভেলে কিন্তু তোমাদের নাই। তারপরে ততে হচ্ছে ত্বরণ,
টতে হচ্ছে টর্ক, এটাও ইন্টারের একটা জিনিস। তুমি ইন্টারে গেলে বা এইচএসসি তুমি গেলে তুমি টর্ক সম্পর্কে, সান্দ্রতা সম্পর্কে জানতে পারবা। এই পটাও হচ্ছে ইন্টারের, এটা হচ্ছে পিস্টোটান, পিস্টোটান। বতে হচ্ছে বেগ, বতে হচ্ছে বেগ। তো দেখো, এই হচ্ছে ভেক্টর রাশি মনে রাখার একটা ছন্দ, যে তুমি যদি এই ছন্দটাকে মনে রাখো তাহলে তুমি ভেক্টর রাশির মানগুলোকে সুন্দরভাবে মনে রাখতে পারবে। যদি তোমার মনে নাও থাকে তখন তুমি এই ছন্দ দিয়ে কিন্তু মনে রাখতে পারবা যে কোনটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন এটা হচ্ছে সরণ, মন্দন, ওজন, এই যে এগুলো বিষয় তোমার মনে নাও থাকতে পারে। আসতে পারে যে ওজন নিচের কোনটি স্কেলার, যে ভেক্টর রাশি, তো দেখা যাচ্ছে যে ওজন আছে, বাকিগুলো স্কেলার রাশি দিল। তখন তুমি যদি না জানো যে ওজনটা কোন রাশি তাহলে তুমি ভুল করবা। এই জন্য দেখা যাচ্ছে তোমার মনে নাও থাকতে পারে, তখন তুমি এই ছন্দ আকারে তুমি বের করতে পারবা যে আসলে এটা ওজনটা কি রাশি। তো স্কেলার রাশি, ভেক্টর রাশি সম্পর্কে আমাদের ধারণা অলরেডি হয়ে গেছে। আমাদের এই সম্পর্কে যদি কোনো প্রকার কোশ্চেন আসে তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। যদি আসে যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে পার্থক্য কি, তুই পার্থক্য দিতে পারবা, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, একটা পয়েন্ট হইলো। তারপর হচ্ছে কি, স্কেলার রাশিতে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, আর ভেক্টর রাশি হচ্ছে কি মান এবং দিক উভয়ে লাগে। এইভাবে তুমি আর কি পার্থক্যগুলো দিতে পারবা। তো খ নাম্বার জন্য যদি আসে তোমার এখান থেকে পাবা। তো এই ছিল আজকের গতি অধ্যায়ের কিছু আংশিক আলোচনা। বাকি আলোচনাগুলো তোমরা নেক্সট ক্লাসে পাবে। তো সবার জন্য দোয়া রইল, এবং আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।